প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলে ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিট 5 এর আরেকটি নতুন যে টপিক নিয়ে এসেছি, সেই টপিকটার নাম হচ্ছে নবজাগরণের যুগ। এই নবজাগরণের যুগ নিয়ে আমরা আলোচনা আজকে করব। এই আলোচনা প্রসঙ্গে যে বিষয়গুলো উঠে আসবে, নবজাগরণ কি, নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কি কি, এই নবজাগরণের পটভূমি এবং এর পরিবেশ সহায়ক যে উপাদানগুলো কি কি ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি নবজাগরণ যে বিষয়টা, এটা আলোচনার অনেক কিছু আরো আছে যেগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব, যেমন নবজাগরণ ও মানবতাবাদ, নবজাগরণের নিয়ে বিতর্ক, এই অনেক কিছু আলোচনা আছে যেগুলো হচ্ছে পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো ইউনিট 5 এর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসটা যদি না দেখে থাকো, আগের ক্লাসে আমরা যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে এলিট অ্যাপটি ডাউনলোড করে তার মাধ্যমে সেই ক্লাসের ভিডিওটি দেখে নিতে পারো, অথবা প্রত্যেকটি ভিডিওর ক্লাসের নিচে যে লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেই লিংকে গিয়ে সেই ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর দেরি না করে আজকের যে আলোচনা, সেই আলোচনা শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো আজকের যে টপিক সেটা হচ্ছে নবজাগরণের যুগ। তো প্রথমে যেটা আলোচনা করব কি, যে নবজাগরণটা কি। নবজাগরণ বা রেনেসা, এই রেনেসা বা নবজাগরণ কথাটি ফার্সি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে নতুন জন্ম। তো এই নতুন জন্মটা কি বা রেনেসা বা নবজাগরণটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। যে নবজাগরণ বা বিপ্লব, এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক অর্থগত দিক থেকে। তার কারণ নবজাগরণ যেমন কোনো একটা নির্দিষ্ট তারিখে ঘটেনি, বা বিপ্লবও সেরকম একটা নির্দিষ্ট তারিখে ঘটেনি, সেটা হচ্ছে দীর্ঘকাল ব্যাপী বা ধীরে ধীরে ধাপে ধাপে সেটা সংঘটিত হয়েছিল। যেমন নবজাগরণ, সেরকম হচ্ছে বিপ্লব বা পরিবর্তন, সেটাও সংঘটিত হয়েছিল। তো নবজাগরণের সঙ্গে বিপ্লবের এই দিক থেকে একটা মিল রয়েছে, যে সেটা ধীরে ধীরে সংঘটিত হয়েছিল। তো নবজাগরণ, এই নবজাগরণটা কখন হয়েছিল সেটা আমাদের আগে জানতে হবে, এবং সেটা কিভাবে হয়েছিল সেটা আমাদের জানতে হবে। তো নবজাগরণ বা রেনেসা, এটা ইউরোপে সংঘটিত হয়েছিল, সেটা পঞ্চদশ শতকে। বিশেষ করে যে কনস্টান্টিনোপল যে পতন, সেই কনস্টান্টিনোপল যে পতন হয়েছিল, সেই পতনের হাত ধরে এই রেনেসা বা নবজাগরণের সূত্রপাত ঘটেছিল, কিন্তু তার আগে অনেক কিছু ঘটেছিল। তো ইউরোপ দেখো, যে চতুর্দশ শতাব্দী এবং পঞ্চদশ শতক, এই প্রথম দিকটা, পঞ্চদশ শতাব্দীর যে প্রথম দিকটা পুরোটাই ছিল মধ্যযুগ। এবং এই মধ্যযুগে যে চলার যে ভাবধারা যেটা ছিল, সেটা চার্চ বা গির্জাকে কেন্দ্র করে। গির্জা বা চার্চ মানে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। তো সেখানে মানুষের যে চিন্তাধারা, তার কোনো কিছু ছিল না, বা মুক্ত চিন্তাধারা সেখানে পরিস্ফুটিত হতো না। অর্থাৎ যে গির্জা বা চার্চ যে জিনিসটা বলতো, সেটাকে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসের মাধ্যমে সেটাকে বিশ্বাস করতে হতো। অর্থাৎ নিজের যে চিন্তাধারা সেখানে ব্যক্ত করার কোনো প্রকাশ ছিল না। সেখানে বিজ্ঞানের চর্চা হয়নি, সাহিত্যের চর্চা হয়নি, দর্শনের চর্চা হয়নি, কোনো কিছু সংস্কৃতির কোনো কিছুরই চর্চা সে সময় হয়নি। অর্থাৎ গির্জা যেটা বলতো সেটাই ইউরোপের মানুষরা সেটাকে মেনে নিত। অর্থাৎ সেই কারণে মধ্যযুগকে বলা হতো যে অন্ধকারময় যুগ, ইউরোপের ইতিহাসের অন্ধকারময় যুগ। মানে এই সময়ে কোনো কিছুরই বিকাশ ঘটেনি। কিন্তু এই যে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে যখন নতুনভাবে গ্রিক এবং ল্যাটিন
ভাষা সাহিত্যের যে চর্চা যখন শুরু হলো, তখন সেই সময়ে কি হলো যে ইউরোপের সাহিত্য, দর্শন, শিল্প, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আর এই পরিবর্তন যেটাকে বলা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ। আবার অন্যভাবে বলা যেতে পারে যে গ্রিক ও ল্যাটিন ভাষা সংস্কৃতির প্রভাবে যে ধর্মনিরপেক্ষ এবং যৌক্তিক যে মনোভাবের যে পরিবর্তন দেখা দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে যে রেনেসাঁ বা নবজাগরণ। আর এই রেনেসাঁ বা নবজাগরণ সেটা হয়েছিল কি ধীরে ধীরে সংঘটিত হয়েছিল, সেটা হঠাৎ করে সেটা সংঘটিত হয়নি। তো এই যে রেনেসাঁ বা নবজাগরণ যে সংজ্ঞাটা দিলাম, এই রেনেসাঁ বা নবজাগরণের আগে আমরা জেনে নেব কি যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে বা বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা আগে জানবো, এবং এই বৈশিষ্ট্যগুলো জানার পর এই রেনেসাঁ যে ধীরে ধীরে ধাপে ধাপে কিভাবে যে সংঘটিত হয়েছিল সেটা আমরা জানবো। তো চলো তাহলে আমরা আগে জেনে নিই যে এই রেনেসাঁ বা নবজাগরণ, এই নবজাগরণের বৈশিষ্ট্যগুলো কি ছিল। নবজাগরণের বৈশিষ্ট্য দেখো, প্রথমে যেটা আছে যে আধুনিক যুগের উত্তরণ। মানে এখানে যেটা বলা হচ্ছে যে ইউরোপীয় মহাদেশ মধ্যযুগের চিন্তা ভাবনায় বিশ্বাসী ছিল, গির্জা বা চার্চের চিন্তা ভাবনায় বিশ্বাসী ছিল। সেখানে যে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি কোনো কিছু চর্চা সেই সময় হতো না। এই কারণেই তো যে মধ্যযুগকে ইউরোপের ইতিহাসে অন্ধকারময় যুগ বলা হয়। তার কারণ সেখানে যেমন বিজ্ঞান অবহেলিত ছিল, সাহিত্য যেমন অবহেলিত ছিল, তেমনই হচ্ছে দর্শন চর্চা সমস্ত কিছুই, সাহিত্য সমস্ত কিছুই সেখানে অবহেলিত ছিল। অতএব এই সমস্ত কিছু যখন যে ধর্মীয় গোড়ামি বেড়াজালে যখন আবদ্ধ ছিল, তখন সেখানে কখনোই যে আধুনিক যুগের উত্তরণ কখনোই হতে পারে না। কিন্তু যে পঞ্চদশ শতাব্দী কনস্টান্টিনোপলের যে পতনের পর থেকে শুরু হলো কি যে সেখানে নতুন ভাবে আবার যে গ্রিক ও ল্যাটিন ভাষা সংস্কৃতির চর্চার শুরু হলো নতুন ভাবে। আর এই চর্চার ফলে কি হলো যে ইউরোপে দেখা দিল কি ভাষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সমস্ত কিছুর ক্ষেত্রে এক অভাবনীয় যা পরিবর্তন লক্ষ্য করা গেল। আর এই সমস্ত কিছু পরিবর্তনই তো যে আধুনিক যুগে সেটাকে নিয়ে গিয়েছিল। অতএব সেই সময়টাতে আধুনিক যুগে নিয়ে যেতে সম্ভব হয়েছিল। তাহলে এইভাবে দেখো যে আধুনিক যুগের যে উত্তরণটা এইভাবেই ঘটেছিল। দ্বিতীয়ত কি আছে দেখবো, যুক্তিবাদে উত্তরণ। অর্থাৎ রেনেসাঁর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যুক্তিবাদের উত্তরণ। মানে যুক্তিবাদ যে ইউরোপীয় মহাদেশ, বিভিন্ন দেশ যেখানে মধ্যযুগের যে ভাবধারায় যখন আবদ্ধ ছিল, সেখানে কোনো কিছুকে যুক্তি দিয়ে গ্রহণ করা হতো না, সেখানে প্রমাণ সহ সেখানে গ্রহণ করা হতো না। অতএব চার্চ বা গির্জাতে পোপ যেটা বলতো সেটাকে অন্ধবিশ্বাসের মতো সেটাকে গ্রহণ করা হতো। অতএব সেখানে কেউ কিছু বলতে পারতো না, বা কারো মনে যদি কোনো প্রশ্ন থাকতো কি যে এটা বোধহয় হবে না বা এটা গ্রহণ করা ঠিক নয়, এই ধরনের প্রশ্ন সেখানে উত্থাপন করার কারো সাহস ছিল না। তাহলে কি সেই জায়গাতে মানুষের যে যুক্তি দিয়ে যে গ্রহণ করবে এই ধরনের কোনো অবকাশ ছিল না। তো রেনেসাঁ পর্বে কি হচ্ছে, যে কোনো জিনিসকে মানুষ যুক্তি সহকারে নিজের মন যদি চাইতো সেটাকে গ্রহণ করত, না তো সেটাকে প্রত্যাখ্যান করত। অতএব তার মনে যদি মনে হতো কি হ্যাঁ এটা হচ্ছে ভুল, এটা আমার গ্রহণ করা ঠিক হবে না, তাহলে সেটাকে সে প্রত্যাখ্যান করতে পারত। অতএব তার নিজস্ব যে যুক্তি এবং নিজস্ব যে চিন্তা ভাবনার এখানে বহিঃপ্রকাশ ঘটেছিল। অতএব এখানে বলা যেতে পারে রেনেসাঁ পর্বে যে মানুষের চিন্তাধারার গুরুত্ব বা মর্যাদা পেয়েছিল। তৃতীয়ত কি আছে, মানবতাবাদ। তাহলে রেনেসাঁ বা নবজাগরণের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে আমরা মানবতাবাদকে রাখতে পারি। তার কারণ যে এতদিন মানুষের গুরুত্ব
বা জনগণের গুরুত্ব ছিল না, শুধুমাত্র পোপ বা গির্জাদ্বারে সমস্ত কিছু নির্ধারিত হতো। কিন্তু রেনেসাঁ পর্বে যে মানবতাবাদ নামক একদল সাহিত্যিক, কবি, দার্শনিকের উদ্ভব ঘটছে, যেমন হচ্ছে পেত্রাক, বোকাচিও, এই ধরনের যে ব্যক্তিদের, কবি, সাহিত্যিকদের উদ্ভব ঘটছে এবং এরা মানুষের সঠিক যে ধারণার উপলব্ধি ঘটাচ্ছে। অতএব তারা এতদিন কি ছিল, এতদিন ছিল যে শুধুমাত্র যে গির্জা বা পোপদের কাছ থেকে, চার্চের কাছ থেকে তারা যে ধর্মীয় জ্ঞান শুনতো বা ধর্মকে কেন্দ্র করে যেটা বলতো, এবং সেখানে তাদের যে ইহলোকে থেকে তাদের পরলোকে বেশি জ্ঞান দিত, কিন্তু পরলোকে কি হবে এই ধরনের ভাবধারা তাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হতো। তো তাদের মধ্যে দেখো যে ইহলোক, আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা নিয়ে ভাববো না পরলৌকিক জীবন নিয়ে ভাববো, তো এই জায়গাতে গিয়ে তারা হচ্ছে পরলৌকিক চিন্তাধারাতে বেশি মগ্ন হয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে এই মানবতাবাদী যে কবি, সাহিত্যিকরা, পেত্রাকের মতো ব্যক্তিরা, বোকাচিওর মতো যে ব্যক্তিরা, ম্যাকিয়াভেলির মতো যে ব্যক্তিরা, তারা কি করলো, মানুষের মধ্যে যে সঠিক যে উপলব্ধিটা, সুখ দুঃখ নিয়ে যে জীবন গঠিত, এই উপলব্ধিটা তাদেরকে করাতে সক্ষম হয়েছিল। অর্থাৎ যে ইহলোককে নিয়ে আগে ভাবতে হবে, ইহলোকে কি আমি কর্ম করব, কি খাবো, এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে ভাবতে হবে। এখানে আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে, সৎভাবে বাঁচতে হবে, কর্ম করতে হবে সৎভাবে, পরিবার পরিজন সকলকে নিয়ে, প্রতিবেশীদের নিয়ে আমাকে বাস করতে হবে। এই সমস্ত যে ধ্যান ধারণা তাদের মধ্যে জাগাতে সম্ভব হয়েছিল। অতএব যে পরলৌকিক চিন্তা ভাবনা পরে করা যাবে, ইহলোকে আগে, ইহলোকের কর্মগুলো আগে সম্পাদন করতে হবে, সেটা উপলব্ধি করাতে পেরেছিল মানবতাবাদী যে সমস্ত যে কবি, সাহিত্যিক, তারা এটা বোঝাতে সক্ষম হয়েছিল। তো মানবতাবাদকে রেনেসাঁ বা নবজাগরণের বৈশিষ্ট্য হিসাবে এটাকে রাখা যেতেই পারে। তো সেই কারণে মানবতাবাদকে এই বৈশিষ্ট্য হিসাবে রাখা হয়েছে। এর পরবর্তীতে দেখব মানব কেন্দ্রিক বিশ্ব ধারণা তত্ত্ব। তো রেনেসাঁ বা নবজাগরণের বৈশিষ্ট্য হিসাবে মানব কেন্দ্রিক যে বিশ্ব ধারণা তত্ত্ব এটা রাখা হয়েছে। অতএব এখানে রেনেসাঁ পর্বে যেটা বোঝানো হচ্ছে যে মানব কেন্দ্রিক বিশ্ব ধারণা তত্ত্ব, এখানে যে পৃথিবীর যে শ্রেষ্ঠ জীব হচ্ছে কি মানুষ, অর্থাৎ মানব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তো অন্যান্য জীবকে এই মানব জাতি তারা বশ করে রয়েছে। হোমো স্যাপিয়েন্স, মানুষের যে পূর্বের তাদের আদি পুরুষ, সেখান থেকে মানুষের যে সৃষ্টি, সেটা তারা এই ধারণা তত্ত্বের মাধ্যমে বুঝিয়েছেন এবং এই শ্রেষ্ঠ জীব সমস্ত জীবকে বশ করতে সক্ষম হয়েছে। অতএব মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তাদের অনেক কিছু এই ইহলোকে দেওয়া রয়েছে, অনেক কিছু কর্ম তাদের সম্পাদন করতে তারা পারবে, করতে হবে। কিন্তু এই কথাও বলা হয়েছে যে যদি কোনো মানব যদি অন্যায় কাজ করে, সেই অন্যায় কাজের জন্য তাকে শাস্তিও পেতে হবে। এই শাস্তিটা কোথায়? এই শাস্তিটা হচ্ছে ইহলোকে, এখানেই তাকে শাস্তি পেতে হবে। সে যদি অন্যায় বা কোনো প্রকার যদি অপরাধমূলক যদি কাজ করে থাকে, তাহলে তাকে ইহলোকেই তার শাস্তি হবে, পরলৌকিকে সে শাস্তি হবে না। তার কারণ পরলৌকিক যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয়। তো মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে উত্থাপিত করা হয়েছে এবং এই যে মানব কেন্দ্রিক যে বিশ্ব ধারণা তত্ত্ব নবজাগরণ বা রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য হিসাবে এটাকে রাখা হয়েছে। এবার হচ্ছে দেখো যে বৈশিষ্ট্য হিসাবে নতুন জীবনমুখী দর্শন। রেনেসাঁ বা নবজাগরণ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে নতুন জীবনমুখী দর্শন, অর্থাৎ এই রেনেসাঁর ফলে মানুষের যে জীবনের দরজাটা খুলে গিয়েছিল, নতুন জীবন। এতদিন কি হয়েছিল যে অন্ধকারময় যুগে বাস করছিল, মধ্যযুগের ভাবধারা মানে হচ্ছে অন্ধকারময় যুগের ভাবধারা। সেখানে ধর্মটাই হচ্ছে আসল, ধর্মকেন্দ্রিক ভাবধারা দ্বারা প্রচলিত হয়েছিল। সেখানে মানুষ
সে ধর্মের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারছিল না। কিন্তু রেনেসাঁ বা নবজাগরণের ফলে যখন যে গ্রিক ও ল্যাটিন ভাষা সংস্কৃতি প্রভাবে যখন সাহিত্য, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা বিভিন্ন ক্ষেত্রে যখন চর্চা শুরু হচ্ছে, আর এইগুলোর ফলে যখন মানুষের মধ্যে যখন সবকিছুকে যুক্তি দিয়ে গ্রহণ করার যখন প্রবণতা জাগছে, তখন মানুষের মধ্যে সেই উৎসাহটা জাগ্রত হচ্ছে, আমাকে কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে। অতএব আমি যে কোনো কিছু আমি করতে পারি, আমি যে একটা কাজ নিয়ে যে পড়ে থাকবো সেটা নয়, আমার যেটা ইচ্ছা হবে সেই কাজে আমি করতে পারি, আমার জীবনকে আমি নিজের মতো করে পথ দেখাতে পারি। অতএব রেনেসাঁর ফলেই কিন্তু এই ভাবনাটা জাগরিত হয়েছিল, এর আগে কিন্তু হয়নি। মধ্যযুগ মানে হচ্ছে সে ব্যক্তি হচ্ছে সবসময় সে কৃষি কাজ নিয়ে বা লোকের বাড়িতে কাজ করবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু যে রেনেসাঁ বা নবজাগরণের ফলে মানুষের মধ্যে নতুন জীবনের দিগন্তে উন্মোচন ঘটছে, তারা শিল্প, ব্যবসা বাণিজ্যে নিজেকে ইনভলভ করছে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নিজেকে ইনভলভ করছে, সাহিত্য চর্চার ক্ষেত্রে নিজেদেরকে ইনভলভ করছে। এই সমস্ত কিছু ক্ষেত্রে তাদের নিজেকে যে ইনভলভ করার ফলে কি হচ্ছে, তাদের জীবনের যে নতুন যে গতিধারা বহিত হচ্ছে। তো এই হচ্ছে নবজাগরণের বৈশিষ্ট্য। আমি কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করলাম। নবজাগরণের বৈশিষ্ট্য আরো অনেক বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে, তো আমি যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এবার হচ্ছে দেখো যে যেটা আমরা আলোচনা করব, নবজাগরণের পটভূমি। একটু আগেই যখন নবজাগরণের যে ডেফিনেশন বা সংজ্ঞা দিলাম, তখন আলোচনা করলাম কি যে নবজাগরণ কোন একটা নির্দিষ্ট তারিখে হয়নি, পঞ্চদশ শতক। এবং আমি ধরে নিচ্ছি যে কনস্টান্টিনোপল যে পতন, সেই কনস্টান্টিনোপল যে পতনের তারিখটাকে 1453 যে কনস্টান্টিনোপলের যে পতন, সেখান থেকে যে ধরে নিচ্ছি যে নবজাগরণ বা রেনেসাঁর সূচনা ঘটছে। কিন্তু সে তো একটা বছরই তো সেটা সূত্রপাত হয়নি। ইউরোপে যে রেনেসাঁ বা নবজাগরণ ঘটছে, সেটার পিছনে আরো অনেক ছোট ছোট অনেক ঘটনা রয়েছে, অনেক ছোট ছোট ঘটনা, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ঘটনা রয়েছে। এই সমস্ত কিছু ঘটনার ফলে কিন্তু যে রেনেসাঁ সংঘটিত হয়েছিল, আমি সেই পটভূমিগুলো, সেগুলো যে ছোট কোনো দেশে যে ছোট যে রেনেসাঁ বা নবজাগরণ ঘটেছিল, সেগুলোও তো ইউরোপ মহাদেশে যে রেনেসাঁর পিছনে তো সেটারও তো একটা অবদান রয়েছে। সেই সমস্ত ছোটখাটো যে রেনেসাঁ গুলো ঘটেছিল সেগুলো আলোচনা করব, এবং কোন দশকে কি ধরনের যে পরিবর্তনটা ঘটেছিল সেগুলো আলোচনা করব, এবং তার সাথে সাথে আর কোন কোন বিষয় যেগুলো হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ হতে সাহায্য করেছিল সেগুলো আলোচনা করব। প্রথমে দেখো ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ। ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ মানে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা বংশ, সেই বংশে পরিবর্তন বা নবজাগরণ ঘটেছিল, সেটাকেই বলছে কি যে ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ। তো এই ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ কার হাত ধরে ঘটেছিল? সালমান দ্য গ্রেট। তো এই সালমান দ্য গ্রেট তার হাত ধরে এই ক্যারোলিঞ্জিয়ান যে রেনেসাঁ সেটা ঘটেছিল। তাহলে সালমান তিনি এই রোমের যে সিংহাসন সেখানে বসেছিল কত খ্রিস্টাব্দে? 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তিনি রোমের সিংহাসনে বসেছিলেন, এবং এই সালমান তার হাত ধরে রেনেসাঁ বা নবজাগরণ সংগঠিত হয়েছিল। আর তিনি যে বংশে ছিলেন সেটা হচ্ছে কারোলিঞ্জিয়ান, সেই কারণে এটাকে বলা হচ্ছে যে কারোলিঞ্জিয়ান রেনেসাঁ বা নবজাগরণ। তো তাহলে এবার একটা কথা হচ্ছে, সালমান
কি এমন কাজ করেছিলেন যে তার সময়ে নবজাগরণ বা রেনেসাঁ সংগঠিত হয়েছিল? এর পটভূমি বা কি ছিল? তাহলে এটাকে যদি বলি, তাহলে প্রথমত বলবো, দেখো যে এই শার্লেমান তিনি ছিলেন একজন যোদ্ধা, একজন বীর সৈনিক এবং একজন কূটনীতিবিদ। তাহলে এই সমস্ত কিছু গুণাবলী তার মধ্যে ছিল। অতএব তার যে রাজত্বকালে রাজনৈতিক ক্ষেত্রে যে সম্প্রসারণ ঘটেছিল, তিনি যেহেতু সুযোদ্ধা ছিলেন, সে কারণে বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধ প্রেরণ করে সেই জায়গাকে তার সুকৌশলে সেই জায়গাটাকে তিনি অধিকার করেছিলেন এবং অনেক জায়গা তিনি করের বিনিময়ে সেই জায়গা ফেরত দিয়েছিলেন। অর্থাৎ তিনি ছিলেন এই দিক থেকে তিনি একজন সাকসেসফুল, সফল যোদ্ধা। এবং তার সময়ে যে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি ব্যবস্থা সমস্ত কিছুরই ডেভেলপমেন্ট হয়েছিল। তার এই সমস্ত কিছুর উন্নয়নের ফলে তার যে অর্থ ভান্ডার, এই অর্থ ভান্ডার একেবারে ফুলে ফেপে উঠেছিল। অর্থ ভান্ডারটা ফুলে ফেপে উঠেছিল, অর্থাৎ অর্থ ভান্ডারের অর্থ সেটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে কি একটা সাম্রাজ্যের ক্ষেত্রে ভালো দিক, নিঃসন্দেহে বলতে পারি, তাই তো? নিঃসন্দেহে বলতে পারি কি যে এটা হচ্ছে একটা ভালো দিক। দ্বিতীয়ত কি, যে শার্লেমান দ্য গ্রেট তিনি মনে করতেন যে শিক্ষা সংস্কৃতি, একটা প্রশাসনকে চালাতে হলে শিক্ষা এবং সংস্কৃতিকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে। শিক্ষা সংস্কৃতিকে যদি মজবুত করতে না পারি, তাহলে কখনোই সেই সাম্রাজ্য শক্তিশালী হতেই পারে না। সেই কারণে দেখো যে তিনি সর্বদাই এই তার সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য তিনি শিক্ষার দিকে মনোনিবেশ করেছিলেন এবং তিনি প্যালেস স্কুল তৈরি করেছিলেন। খুবই সুন্দর একটা স্কুল, প্যালেস স্কুল। সে প্যালেস স্কুল তিনি তৈরি করেছিলেন। এই স্কুলটা পরবর্তীতে খুব জনপ্রিয়তা লাভ করেছিল, খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এই স্কুলে দেশ বিদেশ থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসতো। আর সব থেকে বড় বিষয়, তার যে জীবনীকার আইনহার্ড, তিনি এই স্কুলেরই ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি শার্লেমান দ্য গ্রেট তাকে নিয়ে বই লিখেছিলেন। তাহলে বলতে পারো যে সেই স্কুলটা কতটা ভালো ছিল। এবং কবি রাওনাস তিনি এই প্যালেস স্কুলেরই ছাত্র ছিলেন। তাহলে এই স্কুলটি সেই সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কুল ছিল এবং এই স্কুলটা জনপ্রিয়তা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। এছাড়া যে শিক্ষার ক্ষেত্রে তিনি আরেকটা তৃতীয়ত উল্লেখযোগ্য দিক ছিল, তিনি বিদ্যালয়গুলিকে তিনটি ভাগে ভাগ করেছিলেন। বিদ্যালয়কে তিনি তিনটি ভাগে ভাগ করেছিলেন, তিনটি। প্রথমত কি, মঠ বিদ্যালয়, দ্বিতীয়ত হচ্ছে চার্চ, আর তৃতীয়ত হচ্ছে গ্রামীণ। তাহলে গ্রামীণ বিদ্যালয়, এই তিনটি বিদ্যালয় তিনি ভাগ করেছিলেন এবং এইভাবে বিদ্যালয়গুলিকে পরিচালিত করার কথা বলেছিলেন। এই তিনটি বিদ্যালয়ের মধ্যে দেখো মঠ। তাহলে মঠে কি রকম শিক্ষা হতো? মঠে সাধারণ যে সন্ন্যাসীদের শিক্ষা দেওয়া হতো বা সন্ন্যাসী তৈরি করা হতো। আর চার্চে এখানে যাজকদের তৈরি করা হতো।
আর গ্রামীণ যে বিদ্যালয় সেখানে উচ্চবিত্ত সমস্ত যে সম্প্রদায়ের মানুষ এখানে অধ্যয়ন করার সুযোগ ছিল। তাহলে বলতেই পারো তিনি যেটা ভেবেছিলেন যে শিক্ষা সংস্কৃতি, যে শিক্ষা হচ্ছে একটা সাম্রাজ্য, শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলার জন্য শিক্ষা সংস্কৃতিকে মজবুত রাখতে হবে, এবং তার জন্য তিনি যে পরিকল্পনা করেছিলেন সেগুলো হচ্ছে নিঃসন্দেহে একটা ভালো দিক। আর এই সমস্ত কিছুর ফলে যে কারোলিঞ্জিয়ান যে সাম্রাজ্য এক্ষেত্রে এক আধুনিক পর্যায়ে বা সেখানে নবজাগরণের সৃষ্টি হয়েছিল, সেটা বলা যেতে পারে যে অনেক পরিবর্তন সেখানে লক্ষিত হয়েছিল। সেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করেছিল, এবং সেটা যে শুধুমাত্র যে একটা ধ্বংসের মাধ্যমে যে পরিবর্তন সেটা নয়, এটা হচ্ছে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। আর সেই কারণে তো যে কারোলিঞ্জিয়ান যে সাম্রাজ্যকে সেখানে কারোলিঞ্জিয়ান যে রেনেসা বলা হচ্ছে। সালেমান দ্য গ্রেট এর যে শাসনকালে যে পরিবর্তন যেটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কারোলিঞ্জিয়ান রেনেসা বা নবজাগরণ। এরপরে দেখো আরেকটি রেনেসা যার নাম হচ্ছে অটোনিয়ান রেনেসা। এই অটোনিয়ান রেনেসা যে প্রথম অটো, দ্বিতীয় অটো এবং তৃতীয় অটো, যে তিনজন যে অটো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অটো, এই তিনজন যে সম্রাট তাদের যে রাজত্বকালে যে পরিবর্তন যেটা হয়েছিল সেটাকে বলা হচ্ছে অটোনিয়ান রেনেসা বা দশম শতকের রেনেসা বা দশম শতকের রেনেসা। দশম শতকের রেনেসা মানে এই সময়ে যে রোমের শিক্ষা, তারপরে হচ্ছে অর্থনীতি, দর্শনশাস্ত্র, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা সমস্ত কিছুর ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন দেখা দিয়েছিল। সেই কারণে এটাকে বলা হচ্ছে যে দশম শতকের রেনেসা। সেটা হচ্ছে যে প্রথম অটো, তৃতীয় অটো এবং তৃতীয় অটো এদের যে সময়কালের এই পরিবর্তনটা দশম শতকে পরিলক্ষিত হয়েছিল, সে কারণে এটাকে বলা হচ্ছে। এদের মধ্যে দেখো যে পরিবর্তনগুলো যে দেখা দিয়েছিল তার মধ্যে যে ব্যক্তি হারমান দি ট্রিপল একজন সন্ন্যাসী ছিলেন। তিনি হচ্ছে যে একেবারে তিনি জ্যোতিষবিদ এবং বিজ্ঞান নিয়ে তিনি চর্চা করেছিলেন। আরবীয় বিজ্ঞান যে সময়ে যে ইউরোপীয় যে ভাবধারার সঙ্গে মিশে গিয়েছিল, এই সমস্ত কিছুর বাহক ছিলেন এই হারমান দি ট্রিপল। অতএব ইউরোপীয় যে বিজ্ঞান সংস্কৃতির সঙ্গে যে আরবীয় যে জ্যোতিষবিদ্যা, গণিত শাস্ত্র, বিজ্ঞান চর্চা সমস্ত কিছু একটা সংমিশ্রণ ঘটেছিল। পোপ দ্বিতীয় সিলভেস্টার এই সময়ে তিনি একটা কাঠের গোলক তৈরি করেছিলেন। এই কাঠের গোলকের মাধ্যমে তিনি তারপর নক্ষত্র ও বিভিন্ন গ্রহপুঞ্জ এগুলো দিক নির্ণয় করেছিলেন বা অবস্থান দেখিয়েছিলেন সেই সময়ে। তাহলে দশম শতকে এই ধরনের যে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, এই ধরনের যে আবিষ্কার। এরপরে হচ্ছে দেখো যে আরেকটা উল্লেখযোগ্য যে ক্রিপেটেরিয়াম, মানে হচ্ছে এই সময়ে যে গ্রন্থাগারটা হয়ে গেছিল কি যে সাহিত্য চর্চার যে পীঠস্থান, এবং এই সাহিত্য চর্চার পীঠস্থান হিসাবে যে গ্রন্থাগার
যে সৃষ্টি হয়েছিল, সে কারণে সেখানে যে ক্রিপোটিয়াম এর উদ্ভব ঘটেছিল, যে সাহিত্য চর্চার পীঠস্থান হিসাবে যে যে লাইব্রেরি বা যে গ্রন্থাগার, সেখানে যে ক্রিপোটোরিয়াম সেটা সৃষ্টি হয়েছিল। তো দেখো যে এই যে প্রথম অটো, দ্বিতীয় অটো এবং তৃতীয় অটো, এদের যে সময়কাল যে 1936 থেকে প্রায় তোমার 1002 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়কালে যে এই ধরনের যে পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়েছিল যে দশম শতকে। এই কারণে যে প্রথম অটো, দ্বিতীয় অটো এবং তৃতীয় অটো, এদের যে শাসনকাল যে 936 থেকে যে 1002 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়ের ক্ষেত্রে যে বিজ্ঞান চর্চা, জ্যোতিষবিদ্যা, গণিত চর্চা, তারপর হচ্ছে সাহিত্য চর্চা, বিভিন্ন ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আর এই কারণে যে এটাকে আবার দশম শতকে এটা সংগঠিত হয়েছিল বলে এটাকে আবার দশম শতকে রেনেসা বলা হয়, বা রাজাদের নাম অনুসারে এটাকে অটোনিয়ান যে রেনেসা এটা বলা হয়ে থাকে। এরপরে দেখো যে দ্বাদশ শতকীয় ইউরোপ, যে পঞ্চদশ শতকের যে রেনেসা, যেটা বললাম যে কনস্টান্টিনোপল যে পতন, এই কনস্টান্টিনোপলের পতনের সাথে সাথে যে রেনেসা বা নবজাগরণের যে সূত্রপাত ঘটেছিল, কিন্তু এর সূত্রপাত অনেক আগে হয়ে গেছিল। সেটা হচ্ছে দ্বাদশ শতকীয় যে ইউরোপ, এই সময় হয়ে গেছিল। তার কারণ দ্বাদশ শতকের যে ইউরোপ, এই সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ইউনিভার্সিটি, বিভিন্ন যে ইউনিভার্সিটি, এই যে দেখতে পাচ্ছ একটা ইউনিভার্সিটি ইউরোপের। তো এই যে ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠা, এগুলোর মাধ্যমে বলতে পারো যে দ্বাদশ শতকীয় যে ইউরোপে যে রেনেসা বা নবজাগরণ হয়ে গিয়েছিল। তার কারণ শিক্ষা যত প্রসার ঘটবে, মানুষের মধ্যে তার চিন্তাধারা, তার পরিবর্তন ঘটবে, মানুষের মধ্যে কোন সবকিছুকে যুক্তি দিয়ে গ্রহণ করার প্রবণতা জাগবে, মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগবে। এই ধরনের মানুষ অন্ধকার বা অন্ধবিশ্বাস থেকে দূরে সরে আসার প্রবণতাটা জাগবে, এই সমস্ত কিছু। তো দ্বাদশ শতকে যে রেনেসা বা নবজাগরণ ঘটেছিল, এটা বলছে এই কারণেই। কিন্তু এই সময় দেখো যে প্যারিসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ইটালিতে সালানা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, বলোনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এবং ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এটা দেখতে পাচ্ছ। তো এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো হচ্ছে পরবর্তীতে খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলো আমরা ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, প্যারিসের বিশ্ববিদ্যালয়, যদিও ইটালির সালানা এবং বোলোনা বিশ্ববিদ্যালয়কে আমরা অতটা জানি না, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, প্যারিসের যে বিশ্ববিদ্যালয়, এই সম্পর্কে তো আমরা প্রত্যেকে জানি কি যে এই বিশ্ববিদ্যালয়গুলি কতটা গুরুত্বপূর্ণ। তো এই বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যে অন্ধকারময় যে পরিস্থিতি থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে, মধ্যযুগের ভাবধারা থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে। তো এটা হচ্ছে যে দ্বাদশ শতকের যে ইউরোপ, সেটা যে রেনেসা জাগ্রত বা রেনেসা এই সময় যে হয়ে গেছিল, সেটা আমরা বলতে পারি। আর এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন যে পণ্ডিতরা যারা পড়িয়েছিলেন, তাদের মধ্যে দেখো যে ফরাসি পণ্ডিত অ্যাবেলার্ড, ইতালীয় মনীষী ইরানেরিয়াস, তারপরে টমাস অ্যাকুইনাস, তারপরে হচ্ছে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পদার্থবিদ রজার বেকন। তো রজার বেকন সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানি। তো এই ধরনের বিশিষ্ট যে বিজ্ঞানী বা অধ্যাপক, তারা হচ্ছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করেছিলেন। এবং এদের যে
চিন্তা ভাবনা, যে গণিত শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এদের যে চর্চা, এগুলো সে সময় যে ছাত্রছাত্রী যা শিক্ষার্থী যারা ছিল তাদের ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এবং তার সঙ্গে সঙ্গে যে বাইরের দেশ থেকে যারা অধ্যাপনা করতে আসতো বা অধ্যয়ন করতে আসতো তাদের সঙ্গে একটা আদান প্রদান ঘটতো, এবং তারা বিভিন্ন দেশের যে রাষ্ট্র চর্চা, রাষ্ট্র দর্শন সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান লাভ করত। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে সেই সময়ের যে ছাত্রছাত্রীরা যে শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিল। অতএব এই সময়ে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি বলতে পারো যে সাহিত্য দর্শন চর্চার প্রধান যে পীঠস্থান হিসাবে এই বিশ্ববিদ্যালয়গুলি সে সময় ছিল। পঞ্চদশ শতকীয় ইউরোপ, দ্বাদশ শতকে ইউরোপ, সেখানে যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা সে সম্পর্কে আমরা বললাম। তো এখানে দেখো যে পঞ্চদশ শতকের যে ইউরোপ, এই সময়ে একেবারে রেনেসাঁ বা নবজাগরণের একেবারে দোরগোড়ায় চলে এসেছিল, একদম কাছাকাছি। আর এই সময়ে যে বাইজেন্টিয়ান যে সাম্রাজ্য, অটোমান যে তুর্কিদের আক্রমণের দ্বারা যে কনস্টান্টিনোপলের যে পতন ঘটছে, এই পতনের পরে পরে যে মধ্যযুগের যে চিন্তাধারা, এই মধ্যযুগের চিন্তাধারা থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছিল। আর চার্চ বা গির্জাকে মানুষ সেরকম ভাবে আর বিশ্বাস করতে পারছিল না। অতএব গির্জা বা চার্চের যে ব্যাখ্যা তারা শুনতে চাইছিল না, অতএব এই পরিবর্তন চাইছিল। কিন্তু এই সময়ে যে গ্রিক এবং ল্যাটিন ভাষা সংস্কৃতির প্রভাবে যে ইউরোপে কি হচ্ছে, এই সময়ে এক পরিবর্তন দেখা দিচ্ছে। ভাষা, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা সমস্ত কিছু ক্ষেত্রে এক পরিবর্তন দেখা দিচ্ছে এই পঞ্চদশ শতকে। অতএব এই সময়ে মানুষ একবারে যে মধ্যযুগের যে অন্ধকারময় যে যুগ থেকে মানুষ বেরিয়ে আসছে, মানুষ সবকিছুকে যুক্তি দিয়ে গ্রহণ করার চেষ্টা করছে। মানুষ আর সেরকম ভাবে সমস্ত কিছুকে একেবারে অন্ধ চোখ বন্ধ করে সমস্ত কিছুকে যে গ্রহণ করার আর পক্ষপাতী নয়, সমস্ত কিছুকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সেগুলোকে গ্রহণ করার পক্ষপাতী। অতএব যে বন্যা কিভাবে হচ্ছে, ভূমিকম্প কিভাবে হচ্ছে, বৃষ্টি কিভাবে হচ্ছে, এগুলো যে ধর্মীয় তাত্ত্বিক যে একটা ধারণা জনগণের মধ্যে দিয়ে দিয়েছিল কি যে হ্যাঁ এটা এইভাবে হচ্ছে বৃষ্টি হয়, এইভাবে হচ্ছে ভূমিকম্প হয়, ঝড় হয়, বন্যা হয়, যেটা চার্চরা বলতো সেটাই শুনতো। কিন্তু এই যে সময়ে যখন যে গ্রিক ল্যাটিন ভাষা সংস্কৃতির প্রভাবে যখন সমস্ত বিজ্ঞানের ক্ষেত্রে যখন এক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, তখন মানুষ সমস্ত কিছুকে যুক্তির মাধ্যমে যখন গ্রহণ করার চেষ্টা করছে, তখন আর সেগুলোকে আর অন্ধবিশ্বাসের মতন সেগুলোকে গ্রহণ আর করছে না, সেগুলোকে যুক্তি দিয়ে গ্রহণ করার চেষ্টা করছে। আর এই পঞ্চদশ শতকে এই বিভিন্ন যে পরিবর্তন, যার ফলে বিশেষ করে যে কনস্টান্টিনোপলের যে পতনের পরবর্তী সময়ে কি হচ্ছে, এই পরবর্তী সময়ে এই পরিবর্তন শেষ পর্যন্ত রেনেসাঁ বা নবজাগরণের সূত্রপাত ঘটাচ্ছে, এবং সেটাকেই ধরে নেওয়া হচ্ছে এই সময়টাকে কি যে রেনেসাঁ বা নবজাগরণ। দেখো এবার হচ্ছে যে কনস্টান্টিনোপলের পতন, এটাকে ধরা হচ্ছে কি যে নবজাগরণের যে সূত্রপাত এর পর থেকেই হয়েছিল, বা এটা কি যে সূত্রপাত বা যে এখান থেকে স্টার্টিংটা হয়েছিল, যদিও অনেক আগে থেকে হয়েছিল, কিন্তু এটা এই যে কনস্টান্টিনোপলের যে পতন সেটাকে ধরে নেওয়া হচ্ছে। তো এই দেখো যে পূর্ব রোমান সাম্রাজ্যের বাইজেন্টাইন যে সাম্রাজ্য, যে তার রাজধানী হচ্ছে কনস্টান্টিনোপল। তো এই কনস্টান্টিনোপল 1453 সালে যে অটোমান যে তুর্কি দ্বারা এর পতন হয়েছিল।
আর এর পতনের ফলে এখান থেকে যে নবজাগরণের সূত্রপাত ঘটছে সেটা ধরে নেওয়া হচ্ছে। সেটা কিভাবে? যে 1453-তে যখন পূর্ব রোমান সাম্রাজ্য যখন পুরোপুরি ভাবে অটোমান মুসলিম তুর্কিদের হাতে চলে যাচ্ছে, তখন সেখানকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে আপামর জনসাধারণ বেশিরভাগ তারা চলে এসেছিল কোথায়? পশ্চিম রোমান সাম্রাজ্যে। তাহলে পশ্চিম রোমান সাম্রাজ্যে তারা চলে এসেছিল, এবং তারা এখানে চলে আসার পর তারা যে সাহিত্য চর্চা যেটা শুরু করেছিল, যে রোম সাম্রাজ্য, ইটালির যে রোম, তারপরে ফ্লোরেন্স, প্রথমত ফ্লোরেন্স শহরে তারা এসে বসতি স্থাপন করলো সেখানে, এবং সেখানে তারা সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সমস্ত কিছু তারা চর্চা শুরু করলো। ভালো কথা, সমস্ত কিছু তারা যে পশ্চিম রোমান সাম্রাজ্য এখানে শুরু করলো। তারপর পূর্ব রোমান সাম্রাজ্য যেহেতু তুর্কিদের হাতে চলে গেছে, সেখানে তাদের সে অধিকারটা ছিল না, তো এখানে এসে তারা নতুন ভাবে শুরু করলো এই যে ফ্লোরেন্স শহরটি। এবং ফ্লোরেন্স শহর তখন এই যে চর্চা যখন শুরু করলো, এর থেকে তারা রোম, ভেনিস, পিসা, জেনুয়া বিভিন্ন জায়গাতে তাদের যে চর্চা ভাবনা সেটা ছড়িয়ে যেতে থাকলো। আর এক্ষেত্রে যেটা সুবিধা হয়েছিল কি, যে আরবীয় যে রীতিনীতি এগুলোর একটা প্রভাব পড়েছিল। বলতে পারো যে পাশ্চাত্য দেশে যে পশ্চিমী প্রাচ্যের যে ভাবধারা, পাশ্চাত্য মিনস রোম, প্রাচ্য মিনস আরবীয় যে ভাবধারা, সেটা এখানে পড়েছিল, এবং সেই জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র সমস্ত কিছু তারা চর্চা শুরু করছে এই সময়টাতে। আর এর ফলেই যে পরিবর্তনটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে যে রেনেসাঁ বা নবজাগরণ। অর্থাৎ দেখো, ক্রুসেড বা ধর্মযুদ্ধ যেটা প্রায় 200 বছর ধরে চলেছিল, 200 বছর ধরে ক্রুসেড বা ধর্মযুদ্ধ চলেছিল। এই যুদ্ধে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা অটোমান তুর্কিদের হাতে পরাজিত হয়েছিল, বা সালাউদ্দিন আইয়ুবের হাতে চরম পরাজয় ঘটেছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের। তাদের যে এই যে শোচনীয় যে পরাজয়, এই পরাজয়ের ফলে তো একদিক থেকে বলতেই পারতো কি যে খ্রিস্টানদের একেবারে অহংকার ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু না, এর পরে হচ্ছে কি নবজাগরণ ঘটছে, রেনেসাঁ বা নবজাগরণ ঘটছে। তার মানে বলতেই পারো যে অটোমান তুর্কি বা মুসলিমরা যে খ্রিস্টানদের উপর সেই রকম ভাবে অত্যাচার তারা করেননি। আমরা প্রথম ক্রুসেডে দেখেছিলাম কি, যে প্রথম ক্রুসেডে যখন খ্রিস্টানরা যখন জিতে যায়, তখন জেরুজালেমে যে ধ্বংসলীলা চালিয়েছিল মুসলিমদের ওপরে, সেখানে অনেক মুসলিম মারা গিয়েছিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুব যখন পুরো যে প্যালেস্টাইন, জেরুজালেম যখন পুরো দখল করেছিল, সেই রকম ভাবে ধ্বংসলীলা চালায়নি যেভাবে খ্রিস্টানরা চালিয়েছিল। আর এই যে ক্রুসেডের ফলাফল হিসাবে যে মধ্যযুগের অবসান ঘটে আধুনিক যুগের পদার্পণ করছে, তাহলে ক্রুসেডের ফলাফলটা নিশ্চয়ই ভালো ছিল। আরবীয় যে সাহিত্য, জ্যোতিষশাস্ত্র, গণিত চর্চা সমস্ত কিছু প্রভাবে পাশ্চাত্য দেশের বা ইউরোপের যে উন্নত হয়েছিল, সেটা তো রেনেসাঁ বা নবজাগরণই সেটা তো প্রমাণ করছে কি যে হ্যাঁ, এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল, এর ফলে ইউরোপেরই ভালো হয়েছিল, ইউরোপ আধুনিক যুগে পদার্পণ করেছিল, সেটা বলতেই পারি। তো এই কনস্টান্টিনোপল যে পতন, যে 1453, এই 1453 যে পতন, এই পতনই বলতে পারো যে এখান থেকে রেনেসাঁ বা নবজাগরণের সূত্রপাত ঘটেছিল। এই সমস্ত যে ঘটনা
যেগুলো হচ্ছে পটভূমি হিসাবে বললাম, পঞ্চদশ শতকে ইউরোপ, কনস্টান্টিনোপলের পতন, দ্বাদশ শতকে যে ইউরোপ, তারপরে হচ্ছে অটোরিয়ান রেনেসা, তারপরে হচ্ছে ক্যারোলিনজিয়ান যে রেনেসা, এই সমস্ত কিছু যে আলোচনা করলাম এগুলো কিন্তু সবই হচ্ছে রেনেসার, ইউরোপের যে রেনেসা বা পটভূমি হিসাবে এগুলো রয়েছে। এছাড়াও অনেক কিছু বিষয় আরো রয়েছে যেগুলো হচ্ছে রেনেসা বা নবজাগরণ ঘটাতে সাহায্য করেছিল। তো এই সহায়ক যে পরিবেশ আর কি কি ছিল সেগুলো আমরা এবার এক এক করে দেখব। তো প্রথমেই দেখো যেটা আছে গির্জার শিক্ষার প্রভাব। এবার তো গির্জার শিক্ষার প্রভাব বলছি কি যে রেনেসা ঘটাতে সাহায্য করেছিল। আমি প্রথম থেকেই বলে আসছি কি যে গির্জা, চার্চ এগুলো হচ্ছে মধ্যযুগের, এরা হচ্ছে ধর্মীয় শিক্ষা দিত, ধর্মতাত্ত্বিক যে শিক্ষা দিত, তার মাধ্যমে মানুষকে একেবারে তাদের অন্ধকার জগতের মধ্যে রেখেছিল। আবার ফের এই পয়েন্টে স্যার বলছে কি যে সেখানে গির্জার শিক্ষার প্রভাব আছে, রেনেসাঁ সাহায্য করেছিল। এটা বেশ কিরকম কথা, তোমাদের মনে একটা কোশ্চেন এখন জাগতে পারে যে হ্যাঁ এখানে তার মধ্যে কিছু টুইস্ট রয়েছে, সে কারণে এই পয়েন্টটা এখানে রাখা হয়েছে যে গির্জার শিক্ষার প্রভাব। তো বলছি দেখো যে মধ্যযুগে যে গির্জায় হচ্ছে শিক্ষার ধারক বাহক, সমস্ত কিছু গির্জাতে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো। তো গির্জাতে শিক্ষা দেওয়া হতো সেটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, ধর্মতাত্ত্বিক শিক্ষা ব্যবস্থা, সেটা ঠিক। এবং সেই শিক্ষাটা বেশিরভাগ যে ইহলোক ছেড়ে পরলৌকিক যে তাত্ত্বিক যে বিশ্লেষণ সেটা ছিল, এটাও ঠিক, এটা কোনো কিছু ভুল নেই। কিন্তু গির্জার শিক্ষা এই সমস্ত কিছুর বাইরে গির্জার যে পোপ, পাদ্রী বা যারা যাজক, তারা হচ্ছে কি ব্যক্তিগত ভাবেও কিন্তু শিক্ষা প্রদান করতেন, যেগুলো হচ্ছে ব্যক্তিদের জ্ঞানের বিকাশ জাগিয়েছিল, আলোকিত করেছিল জ্ঞানের বিকাশ ব্যক্তিগতভাবে। আর ধর্মীয় শিক্ষা যে সবকিছু যে সেটা কাল্পনিক ছিল সেটা তো নয়। ধর্ম শিক্ষা মানে সেখানে অনেক বাস্তবিক শিক্ষা রয়েছে, আদর্শগত অনেক শিক্ষা রয়েছে, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তাহলে যদি ধর্ম শিক্ষাকে যদি একেবারে বলি কি যে খারাপ বা ভালো নয়, তাহলে তো খ্রিস্টান ধর্ম তো তাহলে তো এখানে হয়ে যাবে খারাপ, সেটা নয়। অর্থাৎ ধর্ম শিক্ষার মধ্যেও ভালো কিছু দিক রয়েছে, সেই ভালো দিকগুলো নিতে হবে। তো সেরকম হচ্ছে ধরো কি যে আমাদের প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে যেগুলো ভালো দিক সেগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে। ধর্ম সবসময় ভালো দিকেরই কথা বলে, সেটাই বাস্তব, কিন্তু তার ব্যাখ্যা প্রসঙ্গে ধর্মটা খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবিক। তো এখানে যে খ্রিস্টান ধর্ম বলছে কি যে অনেক যে পোপ তারা যে ব্যক্তিগতভাবে যে শিক্ষা প্রদান করেছিল, যার মাধ্যমে যে মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছিল, তো তাদের যে প্রভাব যেটা ছিল সেটাকে একেবারে অস্বীকার করা যাবে না। তাহলে তো শিক্ষাটাকে তো এই গির্জায় তো ধরে রেখেছে, গির্জা ছাড়া তো আর কিছু ছিল না, সেই সময় তো কোনো স্কুল বিদ্যালয় বা কোনো কিছু ছিল না। তাহলে কি শিক্ষা ব্যবস্থা একেবারে বেকার ছিল? সেটা নয়। তো গির্জা শিক্ষার প্রভাব যে রেনেসাঁ বা নবজাগরণ যে ঘটাতে সাহায্য করেছিল, এটা বলা যেতেই পারে। বা গির্জার যে খারাপ দিকটাকে বলো, যে খারাপ দিকের জন্য রেনেসাঁ ঘটেছিল, এটাও বলতে পারো। তো সেই দিকটা নয়, যে এখানে যেটা বলতে চেয়েছে যে গির্জাতে এই যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছাড়াও যে অনেক কিছু যে বাস্তব জ্ঞান সম্পর্কে অনেক শিক্ষা সেখানে দেওয়া হতো, যেগুলো হচ্ছে যে জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করেছিল। সে কারণে এই পয়েন্টটাকে এখানে রাখা হয়েছে যে রেনেসাঁসের সহায়ক একটা পরিবেশ হিসাবে। তারপর হচ্ছে আবার ক্রুসেডের প্রভাব। ক্রুসেডের প্রভাব এটা নতুন ভাবে কিছু বলার নেই, যে রেনেসাঁ বা নবজাগরণ ঘটাতে ক্রুসেডের প্রভাব ছিল। তার কারণ ক্রুসেড প্রায় হচ্ছে দেখো যে 200 বছর ধরে ক্রুসেড চলেছিল, সেখানে প্রায় 8টি ক্রুসেড বা 8টি ধর্মযুদ্ধ হয়েছিল। ক্রুসেড মানে হচ্ছে এই দেখো যে ক্রস চিহ্ন
না, নিজেদের যে পোশাকে যে ক্রস চিহ্ন এঁকে তারা যুদ্ধ করেছিল, সে কারণে তার নাম হচ্ছে ক্রুসেড। এই যে ক্রুসেডের প্রভাব ছিল সেটা হচ্ছে যে এই ক্রুসেডের ফলে ক্রুসেডে খ্রিস্টানরা পরাজিত হয়েছিল ক্রুসেডে। এই ক্রুসেডে যে খ্রিস্টানরা পরাজিত হয়েছিল, সেই দিক থেকে যে ক্রুসেডটা নবজাগরণের ক্ষেত্রে কোনো সহায়ক উপাদান হতেই পারে না, এই ধরনের কিন্তু বিষয়টা আসতে পারে, কিন্তু তা নয়। ক্রুসেডের ফলে ক্রুসেডে হেরেছিল ঠিকই আছে, তাদের যে প্রিয় জায়গা ধর্মীয় স্থান জেরুজালেম, এই জেরুজালেম তারা হারিয়েছিল, এটাও সঠিক। এই জেরুজালেম তারা উদ্ধার করতে পারেনি, তারা একত্রিত ভাবে যে যুদ্ধ করার ফলেও যে জেরুজালেম তারা উদ্ধার করতে পারেনি, এটা হচ্ছে খুবই কষ্টের বিষয় ছিল খ্রিস্টান বাসীদের কাছে। এটা কষ্টের বিষয় হলেও সব থেকে ভালো দিক ছিল, এর ফলে আধুনিক যুগে পদার্পণ করেছিল যে ইউরোপ। কোন দিক থেকে? এই যে ক্রুসেডে প্রত্যেকটা ক্রুসেডে তোমরা দেখবে কি যে আগে যখন ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা ক্রুসেড সম্পর্কে, তো প্রত্যেকটা ক্রুসেডে যেমন পোপ ছিল, প্রথম ক্রুসেডে যেমন দ্বিতীয় আরবান, তারপর হচ্ছে তৃতীয় উইজিন, তারপরে গ্রেগরি, এরকম যেমন পোপ ছিল, প্রত্যেকটা ক্রুসেডে আবার যে কোন ক্রুসেডে রোমান সম্রাট, কোন ক্রুসেডে জার্মানি সম্রাট, কোন ক্রুসেডে ফ্রান্সের সম্রাট, বিভিন্ন সম্রাট তারা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বিভিন্ন তাদের উদ্দেশ্যে। তো বিভিন্ন সম্রাট যে এখানে যে অংশগ্রহণ করেছিল, এই যে অংশগ্রহণের ফলে কি হয়েছিল কি যে তাদের সঙ্গে ইউরোপের মানুষদের তাদের যে বিভিন্ন জাতীয় চেতনা, বিভিন্ন ভাষার সাহিত্য বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে তাদের লেনদেন হয়েছিল, সেটাই সংমিশ্রণ ঘটেছিল, এটা হচ্ছে স্বাভাবিক। এবং এর ফলে কি হয়েছিল যে জাতীয় চেতনার উন্মেষ জাগরিত হয়েছিল। এবং আরেকটা যে সব থেকে বড় দিক, যে এখানে যাদের সঙ্গে যুদ্ধ করেছিল যে অটোমান যে তুর্কি, তাদের যে ভাবধারা, তাদের যে সংস্কৃতির সঙ্গে মিশ্রণ ঘটেছিল, এবং তারা তাদের যে বিভিন্ন যে রণকৌশল, তাদের শিল্পকলা, ব্যবসা বাণিজ্য, রীতিনীতি, সমস্ত কিছু তারা সেটা অনুসরণ করেছিল। এর ফলে তো যে ক্রুসেডে তার পরাজিত হয়েও তারা আধুনিক যুগের দিকে ধাবিত হয়েছিল। যে আরবীয় যে মুসলিম, তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছিল, আর এই তাদের কাছ থেকে অনেক কিছু যে গ্রহণ করা, সেগুলো তো পরবর্তীতে রেনেসাঁ বা নবজাগরণের ক্ষেত্রে কাজে লেগেছিল। এই ক্ষেত্রে যে ক্রুসেডের যে প্রভাব, সেটা যে রেনেসাঁ বা নবজাগরণ যে ঘটাতে সাহায্য করেছিল, এটা বলা যেতে পারে। বা ক্রুসেডের যে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। এই যে ক্রুসেড শেষ, তারপরেই কিন্তু নবজাগরণ যে সূত্রপাত, সেটা সংঘটিত হয়েছিল। তো ক্রুসেডের প্রভাব, সেটাকে অস্বীকার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রভাব, দ্বাদশ শতাব্দীতে অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। দ্বাদশ শতাব্দীতে অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে প্রভাব যে থাকবেই, সেটা হচ্ছে স্বাভাবিক। এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে উল্লেখযোগ্য দেখো যে প্যারিসের বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ইটালির স্যালেনা ও বোলোনা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। তারপরে রয়েছে দেখো যে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয় দ্বাদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। একটা বিশ্ববিদ্যালয় যে তৈরি হওয়া, তার মানে হচ্ছে দেখো যে মানুষের মধ্যে যে কি পরিবর্তন সেখানে সংঘটিত হবে, সেটা হচ্ছে অকল্পনীয়। তার কারণ একটা বিশ্ববিদ্যালয়ে এখানে বিভিন্ন জায়গার মানুষ পড়াশোনা করতে আসবে,
আমাদের যেমন দেশের যেমন মানুষ থাকবে, সেগুলো বিদেশের মানুষও সেখানে পড়াশোনা করতে আসছে। তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করার ফলে বিভিন্ন জায়গার মানুষ এখানে পড়াশোনা করতে আসছে, এবং সেখানে যে উন্নত মানের যে টিচার বা শিক্ষক যারা পড়াশোনা করাচ্ছে, তাদের মধ্যে দেখো অ্যাবেলার্ড, ইথেনো মনিস, ইরেনে, রিয়াস, টমাস অ্যাকুইনাস, তারপর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পদার্থবিদ রজার বেকম। তাহলে দেখো পদার্থবিদ, জ্যোতিষবিদ, দর্শন শাস্ত্রের অন্যতম ব্যক্তি, তারা হচ্ছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করাচ্ছে। তাহলে এদের যে পড়াশোনা করানো, তার সঙ্গে সঙ্গে যে বাইরে থেকে যে আরো যে টিচার যারা আসছে, তাদের যে মতামতের যে লেনদেন, এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে অ্যারিস্টটল, লক, এদের নিয়ে যে চর্চা, তাদের যে রাষ্ট্রতত্ত্ব নিয়ে আলোচনা, এই সমস্ত কিছুর ফলে যে এখানকার যে শিক্ষার্থীদের মধ্যে তাদের এক জ্ঞানের বিকাশ সংঘটিত হচ্ছে। আর এই সমস্ত কিছুর প্রভাবে কি হচ্ছে? এই সমস্ত কিছুর প্রভাবে যে মানুষের তাদের যে ভাবধারার এক পরিবর্তন সংঘটিত হচ্ছে, তাদের এক ভালো লাগার পরিবেশ তৈরি হচ্ছে, তাদের শিক্ষা, সাহিত্য, দর্শন চর্চার প্রতি তাদের মনোভাব জাগ্রত হচ্ছে। আর এই সমস্ত কিছুর ফলে আধুনিকতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রভাব, এটাকে অস্বীকার করা যাবে না। যে সালেমান দ্য গ্রেট, তিনি তো বলেছিলেন যে একটা সাম্রাজ্য বা দেশকে শক্তিশালী করতে হলে শিক্ষা সংস্কৃতিকে মজবুত করতে হবে। তো বিশ্ববিদ্যালয়গুলো যে দ্বাদশ শতাব্দীতে যে এতগুলো বিশ্ববিদ্যালয়, প্যারিস বিশ্ববিদ্যালয়, স্যালেনো, বলোনা বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডে অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যে প্রতিষ্ঠিত, সেগুলো নিশ্চয়ই তাহলে ছেলে খেলার একটা বিষয় নয়। সেগুলোর যে প্রভাব প্রতিপত্তি যে রয়েছে, সেটাকে মেনে নিতেই হবে, তাই তো? চলো, তাহলে এই বিদ্যালয়ের যে প্রভাব, যে রেনেসা সৃষ্টির ক্ষেত্রে, সেটা একেবারে অস্বীকার করা যাবে না। উচ্চ শ্রেণীদের অবদান, তো এই রেনেসা বা নবজাগরণ সৃষ্টির ক্ষেত্রে যে উচ্চ শ্রেণী যে ব্যক্তিদের কি অবদান রয়েছিল, সেটা এবার দেখব। তো নিঃসন্দেহে যে উচ্চ শ্রেণী ব্যক্তি বা যারা হচ্ছে দেশ পরিচালক বা যারা হচ্ছে প্রথম সারিতে রয়েছে, তাদের যে একটা ভূমিকা যে কম ছিল, সেটা তো বলা যাবে না। শুধুমাত্র যে কবি, সাহিত্যিক, এদের যে শুধু অবদান রয়েছিল, আর যারা দেশ পরিচালনা করছে বা দেশ যারা যে দেখাশোনা করছে, তাদের যে কোনো ভূমিকা ছিল না, সেটা তো নয়। তো উচ্চ শ্রেণীর যে যাদের এই ধরনের অনেক ব্যক্তি, তাদেরও যে অবদান রয়েছিল, সেটা আমরা দেখব। তাদের মধ্যে দেখো যে রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক। তো রোমান সম্রাট যে দ্বিতীয় ফ্রেডারিক, তার কিন্তু রেনেসা বা নবজাগরণের ক্ষেত্রে বিশেষ একটা অবদান ছিল। তার কারণ তিনি একজন জ্যোতিষবিদ, গণিত বিদ্যা, বিজ্ঞান চর্চার কিন্তু তিনি একজন পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে এই সমস্ত কিছুর ফলে তাহলে বলতেই পারো যে এই যে সমস্ত যে গণিত চর্চা, জ্যোতিষ শাস্ত্র চর্চা, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো তো নবজাগরণের ক্ষেত্রে তো সহায়ক একটা বিষয়। তো সেক্ষেত্রে কি যে দ্বিতীয় ফ্রেডারিকের যে অবদান, সেটা আমরা মেনে নিব। তার সঙ্গে সঙ্গে যে ফরাসিরা প্রথম ফ্রান্সিস, তারও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বিশেষ ইন্টারেস্ট ছিল, সেটাও কিন্তু সেটা স্বীকার করে নেওয়া হয়। অতএব এদের যে অবদান ছিল, এর মধ্যে যে টিউটর অষ্টম হেনরি এবং স্পেন রাজ পঞ্চম চার্লস, এরা যে বিভিন্ন যে জ্যোতিষবিদ বা গণিত শাস্ত্রবিদ বা পদার্থবিদ, সমস্ত বাইরেকার গুণীগানী যে ব্যক্তি, তাদেরকে তারা আহ্বান করতেন তার নিজস্ব রাজ্যে, এবং তাদেরকে দিয়ে এই সমস্ত কিছু চর্চা শুরু করেছিলেন। তাহলে এই সমস্ত কিছু তাদের যে বিভিন্ন যে উচ্চ শ্রেণীর মানুষদের যে চাহিদা, কি যে হ্যাঁ, আমার রাজ্যের যে মানুষদেরকে আমি শিক্ষিত করে তুলবো, আমাদের দেশের মানুষদেরকে আমরা সব সময় যে অন্ধকারের মধ্যে যে
ঢেকে রাখবো সেটা নয়, তাদেরকে উন্মোচন করার চেষ্টা করব। আর উন্মোচন করতে গেলে বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা সমস্ত কিছুর যে উন্মোচনের প্রয়োজন আছে। আর উন্মোচন তখনই হতে পারে যদি এই সমস্ত ক্ষেত্রে যদি চর্চা যদি শুরু হয়। তো এই সমস্ত যে ব্যক্তিদের তাদের যে আগ্রহ সেটাকে নির্দ্বিধায় স্বীকার করে নিতে হয়। তো সেই হিসাবে বলতে পারি যে রেনেসাঁ বা নবজাগরণের সৃষ্টির ক্ষেত্রে যে বিভিন্ন যে এই ধরনের যে ব্যক্তি, দ্বিতীয় ফেডারিক, রাজা প্রথম ফ্রান্সিস, অষ্টম হেনরি বা পঞ্চম চার্লস, এদের যে অবদান কম ছিল না সেটা বলা যেতেই পারে। মানবতাবাদের উদ্ভব। তো রেনেসাঁ বা নবজাগরণ এর বৈশিষ্ট্য হিসাবে আমি মানবতাবাদ এটাকে রেখেছিলাম। তো মানবতাবাদের যে উদ্ভব, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে রেনেসাঁ বা নবজাগরণ সৃষ্টির ক্ষেত্রে এদের বিশেষ অবদান ছিল। তার কারণ যে মধ্যযুগের ইউরোপ, যেখানে চার্চ বা গির্জা কেন্দ্রিক ছিল, সেখানে ধর্মতাত্ত্বিক বিষয় আলোচিত হতো। সেখানে ইহলৌকিক বিষয়ের পরিবর্তে পরলৌকিক বিষয় সেখানে বেশি চর্চিত হতো। সেই জায়গাতে মানবতাবাদী যে সাহিত্যিক বা কবি, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেত্রার্ক, বোকাচ্চিও, ম্যাকিয়াভেলি, এই সমস্ত ব্যক্তি, তাদের যে উদ্ভব এবং যার মধ্যে দিয়ে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে ইহলোককে বেশি গুরুত্ব দিতে হবে। ইহলোকটা যদি ঠিকঠাক যদি কর্ম যদি সে সম্পাদন করতে পারে, তার পরলৌকিক জীবন তার সুখময় হবে। অতএব ইহলোক নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হবে। মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল সুখ, দুঃখ, কান্না, হাসি, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে জীবন। তার মধ্যে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম। তুমি যেমন কর্ম করবে তার ফল কিন্তু সেটা ভোগ করবে, আর সেই ফলটা ভোগ করবে সেটা হচ্ছে ইহলোকে, পরলোকে সেটা ভোগ করবে না। অতএব এখানেই তোমাকে সেটা ভোগ করে যেতে হবে। অতএব তুমি যদি অন্যায় কাজ করো এখানে, তাহলে তার শাস্তি তোমাকে এখানেই পেতে হবে। সে কারণে পরলৌকিক চিন্তা ভাবনা ত্যাগ করে ইহলৌকিক চিন্তা ভাবনা করতে বলেছিলেন, কর্ম করতে বলেছিলেন, এবং মানুষের জীবনকে, যে মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, অন্যান্য জীব থেকে হচ্ছে শ্রেষ্ঠ, সমস্ত জীবকে বশ করার অধিকার একমাত্র মানুষের আছে। অতএব এই জীবনটাকে উপলব্ধি করার কথা বলেছিলেন এই কবি সাহিত্যিক পেত্রার্ক, বোকাচ্চিও এবং ম্যাকিয়াভেলি। অতএব এই মানবতাবাদের যে উদ্ভব, যেটা রেনেসাঁ বা নবজাগরণ সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা মেনে নিতেই হয়। এবার হচ্ছে দেখো যে ইটালির নগরগুলির অবদান। তো রেনেসাঁ বা নবজাগরণের ক্ষেত্রে ইটালির যে নগরগুলো, সেগুলোর কিন্তু অবদান ছিল, সেটা মেনে নিতেই হয়। তো একটা জিনিস লক্ষ্য করো যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ যখন হয়, সেখানে যেমন দেখেছিলাম যে জেরুজালেম, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের যে জন্মস্থান, সেই জেরুজালেমকে কেন্দ্র করে ধর্মীয় দিকটা মানুষকে লেলিয়ে দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু এর পিছনে আরেকটি কারণ ছিল, সেটা রাজনৈতিক কারণ। সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় যে অঞ্চল, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে অঞ্চল, সেই অঞ্চলকে দখল, এই দখলকে কেন্দ্র করেই কিন্তু এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেটা রাজনৈতিক কারণ হিসেবে আমরা দেখেছিলাম। তো বলছে যে ইটালির নগরগুলির অবদান রেনেসাঁ বা রেনেসাঁর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তার কারণ যখন বাইজেন্টিয়ান সাম্রাজ্যের পতন ঘটছে বা পূর্ব রোমান সাম্রাজ্যের যখন পতন ঘটছে, সেটা যখন অটোমান তুর্কিদের হাতে চলে যাচ্ছে, তো সেখান থেকে যে পশ্চিম রোমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু চলে এসেছিল। সেখানে বিভিন্ন মানুষ এখানে চলে এসেছিল, এবং এখানে আসার পর তারা যে নতুনভাবে
যে পশ্চিম রোমান সাম্রাজ্যে আসার পর সেখানে ফ্লোরেন্স, তারপরে হচ্ছে জেনিয়া, রোম, বিভিন্ন জায়গাতে ভেনিস, বিভিন্ন জায়গাতে তারা এই সাহিত্য চর্চার পীঠস্থান হিসাবে গড়ে তুলল। আর এই জায়গা থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে যে গ্রিক, রোমান যে সাহিত্য চর্চা যে শুরু হলো, তা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়। শুধুমাত্র যে ইটালির যে নগরগুলি সেটা নয়, ইটালির নগরগুলো ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে সেটা ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, বিভিন্ন জায়গাতে সেটা ছড়িয়ে পড়েছিল। এবং এই নগরগুলো যেগুলো ফ্লোরেন্স, ভেনিস, রোম, এগুলো ছিল কি যে ধর্মীয় চর্চার যে প্রধান পীঠস্থান। এবং এখানে বিভিন্ন গ্রন্থাগার গড়ে উঠেছিল, যে গ্রন্থাগারগুলো ছিল যে সাহিত্য চর্চার যে প্রধান জায়গা, পীঠস্থান। তো সেই হিসাবে বলতে পারি যে ইটালির যে জায়গাগুলো বা নগরগুলো, গুরুত্বপূর্ণ নগরগুলো যেগুলোতে যে সাহিত্য চর্চা শুরু হয়েছিল, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা চর্চা যে শুরু হয়েছিল, এই নগরগুলোর যে গুরুত্বটা কম ছিল না। তার কারণ এখান থেকে আস্তে আস্তে বিস্তার ঘটেছিল। ইটালি তো রেনেসাঁস তো ইটালি থেকেই যে শুরু হয়েছিল। তো সেই হিসাবে ইটালির নগরগুলোর যে গুরুত্ব যে কম ছিল সেটা অস্বীকার করা যাবে না। তার কারণ ইটালিতেই যে পূর্ব রোম থেকে অনেকে এসে ইটালির যে শহর বা নগরগুলিতেই তারা বসবাস শুরু করেছিল এবং সেখানে যে ইতিহাস চর্চা সেটা শুরু করেছিল। মেদিচি পরিবারের অবদান। তো দেখো যে রেনেসাঁ বা নবজাগরণ, এই নবজাগরণ সৃষ্টির ক্ষেত্রে যে মেদিচি পরিবার, এই পরিবারের বিশেষ ভূমিকা ছিল। মেদিচি পরিবার তারা চেয়েছিল যে রেনেসাঁ বা নবজাগরণ যাতে সংঘটিত হয়, অর্থাৎ তারা মানুষকে আর অন্ধকারময় যুগের মধ্যে রাখতে চায়নি। অতএব চাইছিল যাতে আধুনিকতার ছোঁয়া লাগে, মানুষ যাতে নিজেকে যুক্তি দিয়ে নিজেকে গ্রহণ করতে শেখে বা নিজেকে যে কোনো জিনিসকে যাতে যুক্তি দিয়ে সেটা গ্রহণ করে। তো এই মেদিচি পরিবারের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যে কাসিমো এবং লরেন্স দা মেদিচি। তো এই যে কাসিমো এবং লরেন্স দা মেদিচি, এই যে ব্যক্তিদ্বয়, এদের মাধ্যমে যে ইউরোপ আধুনিকতার দিকে পা বাড়িয়েছিল এবং তাদের যে অবদান কম ছিল না। তারা সবসময় চাইছিল যে শিল্প চর্চা, তারা চাইছিল বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, সমস্ত কিছু চর্চা তারা এই কাসিমো এবং লরেন্স দা মেদিচি এরা চাইছিল। এবং সেই কারণে যে মেদিচি পরিবার, এই পরিবারের যে অবদান, এই অবদানটা ছিল অনবদ্য। অতএব অস্বীকার করা যায় না, কোনো কিছুতে এই পরিবার পিছন ফিরে আসেনি। অতএব যেটা রাজ্যের ক্ষেত্রে, সাম্রাজ্যের ক্ষেত্রে দরকার হয়েছে, তখনই তারা তৎক্ষণাৎ সে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছিল। এবার দেখো মুদ্রণ বিপ্লব, খুব সুন্দর একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে মুদ্রণ বিপ্লব মানে হচ্ছে প্রেস বা ছাপাখানা। বিপ্লব শুরুতেই আমি বললাম, বিপ্লব কথার অর্থ কি? পরিবর্তন। অর্থাৎ মুদ্রণের ক্ষেত্রে পরিবর্তন বা ছাপাখানার ক্ষেত্রে একটা বিশাল একটা পরিবর্তন। তো সেটাকে বলছে যে রেনেসাঁ বা নবজাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে, বা এই মুদ্রণ বিপ্লব বা মুদ্রণের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ ঘটাতে সহায়ক হয়েছিল। সেটা কিভাবে সেটা দেখব। জার্মান স্বর্ণকার জোহানেস গুটেনবার্গ 1448 খ্রিস্টাব্দে তিনি তৈরি করছেন
ছাপাখানা। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে গুটেনবার্গ তিনি ছাপাখানা তৈরি করেছিলেন। ছাপাখানা মানে কি? সেখানে হচ্ছে যে বই ছাপানো হয় বা কাগজ সেখানে ছাপানো হয়, তাই তো? সেখানে বিভিন্ন যে বই ছাপানো হয় সেটা। তো গুটেনবার্গ তিনি যে ছাপাখানা যে তৈরি করেছিলেন বা ছাপাখানার যে জনক সেটা আমরা জেনে থাকি। তিনি, তার বাড়ি ছিল জার্মান, তিনি একজন স্বর্ণকার ছিলেন, জোহানেস। তো 1448 খ্রিস্টাব্দে এই ছাপাখানা তৈরি করেছিলেন এবং 1450 খ্রিস্টাব্দে চলমান ধাতব অক্ষরের মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছিল। সেটা হচ্ছে চলমান, যেটা গুটেনবার্গ যেটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু চলমান ছিল না। এটা চলমান যেটা আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে 1450 সালে, অর্থাৎ তিনিই কিন্তু এটা চালু করেছিলেন। তাহলে গুটেনবার্গ প্রথমে যেটা চালু করছেন যে 1448 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু ছিল না চলমান এবং সেটাকে চলমান করা হচ্ছে 1450 খ্রিস্টাব্দে। আর 1455 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় বাইবেল তৈরি হচ্ছে। তাহলে দেখো যে 1455 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় বাইবেল অনুবাদ করা হচ্ছে। তাহলে এতদিন কিন্তু যে বাইবেল সেটা ছাপানো হতো না। তাহলে 1455 খ্রিস্টাব্দ থেকে যে বাইবেল ল্যাটিন ভাষাতে অনুবাদ শুরু হচ্ছে। তাহলে বাইবেলটা কি? তখন যে প্রত্যেকের ঘরে ঘরে বাইবেলটা পৌঁছাতে থাকলো, তাই তো? তাহলে এতদিন যে বাইবেল শুধুমাত্র যে ধর্মীয় যে গির্জা বা চার্চের ক্ষেত্রে সেটা ছিল, সাধারণ জনগণ তাদের কাছ থেকে শুধুমাত্র তারা পোপ বা পাদ্রী তাদের কাছ থেকে যে ধর্মীয় বাণী শুনতো, তার নিজে যে অধ্যয়ন করার সেটা তাদের সুযোগ ছিল না। তাহলে এক্ষেত্রে কি হলো, যখন হচ্ছে 1455 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় বাইবেল যখন অনুবাদ হলো, তখন সবার ঘরে ঘরে সেটা পৌঁছে গেল। আর সবার ঘরে ঘরে পৌঁছানোর ফলে যে বাইবেলের যে সঠিক যে ধারণাটা সেটা জনগণের মধ্যে সেটা পরিস্ফুট হতে থাকলো, অর্থাৎ ধর্মীয় ভাবধারা সেটা উন্মোচন ঘটলো। আর সেটা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণের ক্ষেত্রে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এতদিন যেটা বলতো সেটাই কিন্তু শুনি। তাই আমরা দেখো যে আমরা অনেকে যে হিন্দু ধর্মের মানুষ বা মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মানুষ বা বৌদ্ধ বা জৈন বা খ্রিস্টান, তো আমাদের ক্ষেত্রে কি হয় কি যে আমরা নিজস্ব ধর্মটাকে, ধর্মীয় যে গ্রন্থকে আমরা অধ্যয়ন করছি না, কোন একজন ব্যক্তির কাছ থেকে বা পণ্ডিতের কাছ থেকে বা মৌলবীর কাছ থেকে সে ধর্মীয় জ্ঞান যেটা সে বলছে সেটাই শুনেই কিন্তু আমরা সেটাকে বলছি যে হ্যাঁ এটাই হচ্ছে ঠিক। কিন্তু আমাদের যে মনে এরকম হয় নাকি যে আমি সেটাকে সঠিক অধ্যয়ন করে যে সঠিক জ্ঞানটা যে অর্জন করব, এই ধরনের ভাবনা আমাদের মনে জাগে না। বা অনেকের মধ্যে জানে কি যে হ্যাঁ আমরা ধর্মীয় ভাবনাটা ভালোভাবে জাগরিত করব, সেই কারণে এই সমস্ত গ্রন্থগুলো অধ্যয়ন করে, কিন্তু পর নির্ভরশীল হয়ে থাকে না। যদি আমরা পর নির্ভরশীল না হয়ে থাকি যে ধর্মীয় ক্ষেত্রে যে আমরা নিজে অধ্যয়ন করি, তাহলে দেখবে কি যে ধর্মীয় ক্ষেত্রে যে সঠিক যে জ্ঞানটা সেই জ্ঞানটা আমরা অর্জন করব। কিন্তু যদি সেটা যদি পর নির্ভরশীল হয়ে থাকি, আমরা যদি মৌলবী সাহেবের কাছ নির্ভরশীল হয়ে থাকি, আমরা যদি যে পণ্ডিতের কাছ থেকে যে নির্ভরশীল হয়ে থাকি, তো এই ধরনের যদি নির্ভরশীল হয়ে থাকি তাহলে দেখবে কি যে সঠিক জ্ঞানটা আসবে না। সে তো ভুল বলতেই পারে, সে তো অধ্যয়ন করছে, সেটা তো ভুল হতে পারে। তো সেখানে আমি যদি নিজে যদি সেটা অধ্যয়ন করি তাহলে সঠিকটা আসবে, সেটাই স্বাভাবিক। তো সেটা হচ্ছে দেখো যে 1455 খ্রিস্টাব্দে সেটা ঘরে ঘরে পৌঁছে গেল। ল্যাটিন ভাষায় যখন বাইবেল অনুবাদ হলো সেটা ঘরে ঘরে পৌঁছালো, সেটাই তো একটা নবজাগরণ। কি যে ধর্মীয় গ্রন্থ ঘরে ঘরে, বাপরে, এটা তো বিশাল ব্যাপার। মধ্যযুগে তো কোনোদিনও বাইবেল ছুঁয়ে দেখার সাহস পর্যন্ত হয়নি। সেখানে এই 15 শতাব্দীতে আমরা সে দেখতে পাচ্ছি বাপরে ঘরে ঘরে বাইবেল পৌঁছে যাচ্ছে। তাহলে সেটা তো নিশ্চয়ই একটা, এটা নবজাগরণ বা রেনেসাঁ এটা বলা যেতে পারে। তো উইলিয়াম ক্যাক্সটন 1476 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ছাপাখানা প্রতিষ্ঠা করছে। তাহলে এটা ইংল্যান্ডে কে করছে? উইলিয়াম ক্যাক্সটন 1476 খ্রিস্টাব্দে সেটা ইংল্যান্ডে ছাপাখানা প্রতিষ্ঠা করছে। তাহলে আস্তে আস্তে দেখো কিভাবে
প্রসার ঘটছে, তাহলে মুদ্রণ বিপ্লব যে ঘটছে সেটা নির্দ্বিধায় বলতে পারো, যেটা হচ্ছে 1448 খ্রিস্টাব্দে জার্মান স্বর্ণকার জোহানেস যে গুটেনবার্গ যেটা তৈরি করেছিলেন, সেটা কোথায় গিয়ে পৌঁছালো? সেটা উইলিয়াম ক্যাক্সটন 1476 খ্রিস্টাব্দে সেটা গিয়ে পৌঁছালো একেবারে ইংল্যান্ডে উইলিয়াম ক্যাক্সটন সেটা তৈরি করে ফেললেন, ছাপাখানা তৈরি করে ফেললেন। আর মার্টিন লুথার অনুদিত জার্মান ভাষায় বাইবেল 1534 খ্রিস্টাব্দে, এবং জার্মান ভাষায় বাইবেল সেটা অনুবাদিত হলো সেটা হচ্ছে 1534। তাহলে একটা ভাষা থেকে আর একটা ভাষাতে কিন্তু অনুবাদ হতে আর বেশি সময় লাগলো না। তার কারণ যেহেতু আমাদের কাছে মুদ্রণ মেশিন চলে এসেছে, তাহলে কি আমাদের ছাপানোর তার কোনো দরকার নেই, আমাদের ছাপানোর মেশিন চলে এসেছে। তো সেই হিসাবে দেখো যে আস্তে আস্তে যে আমাদের হাতে কম সময়ের মধ্যে আমরা যে ধর্মীয় গ্রন্থ সেটা ছাপিয়ে নিতে পারছি। তাহলে বিভিন্ন ভাষাতে, কেউ যদি ল্যাটিন ভাষা যদি না জানে, সে জার্মান ভাষাতে সে বইটা পড়তে পারছে। তাহলে বিভিন্ন ভাষাতে ধর্মীয় গ্রন্থ প্রকাশিত হতে থাকছে। তাহলে ধর্মীয় জ্ঞানের যে আলো ঘরে ঘরে পৌঁছাতে থাকলো, বিভিন্ন ভাষাতে ধর্মীয় জ্ঞানের আলো পৌঁছাতে থাকলো। আর এটাই তো রেনেসাঁ বা নবজাগরণ। তো এইভাবে দেখো যে রেনেসাঁ বা নবজাগরণ যে সৃষ্টি হয়েছিল, এই পটভূমি পিছনে এই সমস্ত যে কারণগুলো ছিল, এবং আস্তে আস্তে ইতালি থেকে ইউরোপের বিভিন্ন জায়গাতে রেনেসাঁ বা নবজাগরণ ছড়িয়ে পড়েছিল। শুধুমাত্র ইউরোপীয় মহাদেশে না, বিভিন্ন জায়গাতেই এই রেনেসাঁ বা নবজাগরণ ছড়িয়ে পড়েছিল। এই ছিল নবজাগরণ নিয়ে আজকের ক্লাস। আর নবজাগরণ প্রসঙ্গে আরো অনেক ক্লাস আসবে, এখানে অনেক আলোচনার অনেক কিছু আছে। যেমন ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আসবে এরপরে, নবজাগরণ ও মানবতাবাদ। তো এটা অতি শীঘ্রই ক্লাসটা আসবে। তো তোমরা এই ক্লাসটি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এলিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।